প্রিয় বন্ধুরা সকলকে শুভেচ্ছা। আমি খায়রুল হাসান। আজকের যে টপিক সেটা হচ্ছে যারা আপনারা আমাদের বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই ও বোনেরা আপনারা ইউকে, আয়ারল্যান্ড এবং ইউরোপের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, কিন্তু আপনারা থ্রু বাংলাদেশ অথবা সরাসরি ইন্ডিয়াতে ট্রাভেল করতে চাচ্ছেন এই প্যান্ডেমিকের সময়ে, এ সম্পর্কে একটা আপডেট নিয়ে আজকে আমার এই ভিডিওটি আকারে হয়তো লম্বা হয়ে যেতে পারে। যাদের হাতে সময় আছে তারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই ভিডিওটি আপনাদের জন্য নানাভাবে সহায়ক হতে পারে। আমি ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি কন্টেন্টটিতে। প্রথমত হচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি যেটা কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে এফসিডিও যে সমস্ত জায়গায়, অর্থাৎ ইন্ডিয়ার যে সমস্ত জায়গায়, যে সমস্ত টেরিটরিতে ট্রাভেল করতে নিষেধ করছে বা অ্যাডভাইস করছে যে ওই সমস্ত জায়গায় আপাতত ট্রাভেল করো না, সেই জায়গাগুলো নিয়ে আমি আলাপ করব। মানে আমি বলেই ফেলছি, সেটা হচ্ছে সাচেস ধরেন জম্মু কাশ্মীর, শ্রীনগর কিংবা পাকিস্তান, মানে ইন্ডিয়ান পাকিস্তান বর্ডার সংলগ্ন যে সমস্ত জায়গা সেগুলো, এদিকে হচ্ছে নর্থ ইস্ট এবং হচ্ছে ইস্ট, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান, এই জায়গাগুলো, মায়ানমার। মানে আপনাকে এই প্যান্ডেমিকের সময় অত্যন্ত সচেতন হতে হবে, অর্থাৎ আপনি যাতে যে জায়গাগুলো ট্রাভেল করবেন সেই জায়গাগুলোতে ট্রাভেল রেস্ট্রিকশন থাকলে আপনি যাতে ঝামেলা না পড়েন, এই কারণে এফসিডিও আপনাকে আগে থেকেই অ্যাওয়ার করে দিচ্ছে। পাশাপাশি হচ্ছে যে ফ্লাইট নিয়ে আমি আলোচনা করবো। ফ্লাইট সেটা হচ্ছে যে এই মুহূর্তে ইউকে এবং ইন্ডিয়ার মধ্যে যে স্ট্যান্ডার্ড ফ্লাইটগুলো সেগুলো ক্যান্সেলেশন আছে, সাসপেনশন চলছে ডিউ টু প্যান্ডেমিক। সো এরপরেও কিছু সীমিত আকারে ফ্লাইট চলাচল করে বাইলেটারাল চুক্তির মাধ্যমে, সেটা হচ্ছে মনে করেন যদি ব্যবসায়িক ইন্টারেস্ট থাকে, ইমার্জেন্সি কোনো মিটিং থাকে, কিংবা কোনো ডিপ্লোম্যাট কিংবা ডাক্তারের এক্সচেঞ্জ হয়, নার্স যায়, এইরকম কিছু ইমার্জেন্সি ইস্যুর জন্য কিছু সীমিত আকারে ফ্লাইট সবসময় চলাচল করে। সো সেটা আমি আলোচনা করব। আর আর একটা বিষয় যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইউকে থেকে ট্রাভেল করার সময় আপনাকে আগে জানতে হবে যে কোন কান্ট্রি অ্যাম্বার লিস্ট, কোন কান্ট্রি রেড লিস্টের মধ্যে আছে, এবং আপনি ইউকে থেকে যে কান্ট্রিতে ঘুরতে আসছেন সেখান থেকে ফেরার সময় আপনাকে সেটা জানতে হবে। বহুত জায়গায় আপনাকে হয়তো কোয়ারেন্টাইন করতে হতে পারে। এই বিষয়গুলো যেহেতু এই ইনফরমেশনগুলো খুব কুইক চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে, হ্যাঁ, সিচুয়েশন খারাপ হওয়ার সঙ্গে সিচুয়েশন ভালো হওয়ার সঙ্গে, সো আপনি বিফোর ইউ প্ল্যান ইউর ট্রাভেল আপনাকে সমস্ত জিনিসগুলো আপডেট হয়ে নিতে হবে এবং চোখ রাখতে হবে এই চেঞ্জেসগুলোর উপরে। এর সঙ্গে আমি আলাপ করবো এন্ট্রি ইন্ডিয়া, অর্থাৎ আপনি যে ভিসা নিয়ে ইন্ডিয়াতে এন্ট্রি করছেন এই জিনিসটা নিয়ে আমি বিশদ আলাপ এই ভিডিওর মধ্যে। এবং সেই সঙ্গে আপনি অ্যারাইভাল করার পরে যে স্ক্রিনিংগুলো হয় সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, কোয়ারেন্টাইন নিয়ে কথা বলবো, আমরা ডেটা কালেক্টিং নিয়ে কথা বলবো, আমরা ডিপারচার নিয়ে কথা বলবো, যে বিভিন্ন টেস্ট করা, এই চোখি ঝামেলা বহানো, এটা নিয়ে কথা বলবো। আমরা ফাইনালি কথা বলবো ভিসাস নিয়ে, অর্থাৎ আমি যে ভিসাটা নিয়ে বা যে ভিসাটা অ্যাপ্লাই করে বা যে ভিসাটা অ্যাভেল করার পর আমি ইন্ডিয়াতে ট্রাভেল করছি সেই ভিসাটার পারপাস এবং সমস্ত কিছু ঠিক আছে কিনা, যে পারপাসে আমি আসতেছি সেটা কারেক্ট কিনা, এটা নিয়ে আমি ডিটেলস আলাপ করব। সো আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যারা ইন্ডিয়াতে ট্রাভেল করবেন তাদের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ডেফিনেটলি আমার শ্রোতারা বাংলাদেশি, অরিজিন ব্রিটিশ এবং বাংলা ভাষাভাষী, স্পেশালি যারা পশ্চিমবাংলার বা উড়িষ্যা, বিহার, যারা বাংলায় কথা বলেন, ডেফিনেটলি আমার কন্টেন্টটি বাংলায়, বুঝতেই পারছেন। তো আশা করি আমার সঙ্গে থাকবেন। ওকে, আমি তাহলে এটা ডিটেলসে চলে যাচ্ছি। প্রথমেই চলে যাই যে আমরা যেহেতু কথা বলছিলাম এন্ট্রি রিকোয়ারমেন্টস নিয়ে, আর এটা ফোকাস থাকবে সেটা আপনারা যারা ব্রিটিশ পাসপোর্টধারী বা ব্রিটিশ রেসিডেন্স যারা আছে তাদের উপরে ফোকাস করে, সেই সঙ্গে ইউরোপের ব্যাপারটাও আমি কভার করার চেষ্টা করব। অর্থাৎ যারা আপনারা ব্রিটিশ পাসপোর্ট আপনারা ক্যারি করেন তাদের জন্য বলছি যে ইন্ডিয়ার ট্রাভেলটা আসলে অলওয়েজ টাফ, কারণ পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই ইন্ডিয়া ট্রাভেল করতে ভিসা লাগে। ইভেন আমেরিকা থেকে, ব্রিটিশ থেকে অনেকে নিয়ে, আমার যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা করে দেবেন, কারণ এটা আসলে আমি অনেক স্টাডি করার পরে কন্টেন্টটি তৈরি করছি, যেহেতু ফ্লোলি কথা বলছি, ভুল আমার হতেই পারে, তারপরও আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, সেক্ষেত্রে যারা আপনারা ব্রিটিশ পাসপোর্ট দিয়ে মনে করেন ট্রাভেল করবেন তাদের জন্যই বলছি। অর্থাৎ আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই মনে করেন ট্রাভেল করার আগে চেক করতে হবে। সেটা কি? সেটা আপনি আপনার পাসপোর্টের মেয়াদ 180 ডেজের
উপরে আসে কিনা, অর্থাৎ আপনি যেই দিন এন্ট্রি করবেন সেই দিন আপনার 180 ডেজ থাকতে হবে, নতুবা আপনি ঝামেলায় পড়ে যাবেন, আপনাকে হয়তো এন্ট্রি রিফিউজ করে বসতে পারে। ইন্ডিয়ার কিছু বিষয় আছে অত্যন্ত জটিল। পাশাপাশি হচ্ছে আপনি যে ভিসাটা নিয়ে আসতেছেন, যেহেতু আপনি ইউনাইটেড কিংডম থেকে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে পারছেন না, আপনি স্পেসিফিক একটা ভিসা নিয়ে আসতেছেন, সেটা হতে পারে মেডিকেল ভিসা বা আদার কোনো ভিসা, হ্যাঁ, বিজনেস ভিসা, যাই হোক সেটা। সো আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার ভিসা এবং আপনার হচ্ছে ভ্যালিডিটি এগুলো আপনার সাথে আপনার পারপাসটাকে ম্যাচ করে কিনা বা পারপাসটার সঙ্গে ঠিক আছে কিনা। সো এই বিষয়টা দেখতে হবে সিনসিয়ারলি। পাশাপাশি আপনি এই বিষয়গুলো, অর্থাৎ এই এই প্যান্ডেমিকের সময় আপনি সবসময় চোখ রাখবেন, অর্থাৎ মিনিস্ট্রি অফ হেলথ ওয়েবসাইটে এইখানে এই বিষয়গুলো মানে একবার বিস্তারিতভাবে দেওয়া থাকবে। আরেকটা বিষয় আমি যেটা আসলে যেহেতু ভিডিওটি তৈরি করতেছি, যারা আপনারা ইউকেতে আছেন এবং ইউরোপে আছেন তাদের জন্য, আপনারা যখন কোনো টিকিট কাটছেন, এই টিকিট কাটার দায়ভার আসলে ব্রিটিশ হাই কমিশনের উপর বর্তায় না, এটা ক্যান্সেলেশন কিংবা হচ্ছে এটা রিফান্ড পুরোটাই হচ্ছে ওই এজেন্সির উপরে বর্তায়। সো আপনি বিফোর ইউ পারচেজ এনি টিকিট ইউ মাস্ট মনে করেন বি 100% শিওর যে এই ধরনের সিচুয়েশন ঘটতে পারে, সেক্ষেত্রে আপনি তাদেরকে জিজ্ঞেস করে নেবেন বা টার্মসগুলো আপনি ভালো করে বুঝে নেবেন। হ্যাঁ, সো এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এখন হচ্ছে এরকম ঘটনা হরহামেশাই ঘটে। সো মানে আমি জাস্ট আপনাকে বি অ্যাওয়ার হতে বলছি। এরপরে হচ্ছে যেটা আমি আগেই বলছিলাম যে অর্থাৎ যেই কান্ট্রিগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সংলগ্ন, বিশেষ করে বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, হ্যাঁ, সো এই কান্ট্রিগুলো থেকে আপনি রিটার্ন করার সময় আপনাকে অবশ্যই এই রিটার্ন করার যে মনে করেন যে নিয়মকানুন সেটা আপনাকে জানতে হবে। এর পাশাপাশি হচ্ছে আপনি যখন ইন্ডিয়াতে পৌঁছাবেন আপনাকে অনেকগুলো স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে, মনে করেন সাচাস আপনাকে অনেকগুলো টেস্ট করতে হতে পারে, অনেক ইনস্ট্রাকশন আপনার কাছে নতুন মনে হতে পারে, আপনাকে ধৈর্য ধরে সেগুলো হচ্ছে মোকাবেলা করতে হবে। এবং পাশাপাশি এই ডিটেলগুলো মিনিস্ট্রি অফ হেলথে, মনে করেন ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ হেলথে একেবারে সুন্দর করে লেখা আছে, আপনারা চেক করে নেবেন। এই জিনিসগুলো আমি সব দিয়ে দিই। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা ট্রাভেলের জন্য হচ্ছেন পিসিআর টেস্ট করাবেন, ডেফিনেটলি ট্রাই করবেন যারা আপনারা ইউকেতে আসেন প্রাইভেট টেস্ট করাতে। হ্যাঁ, এনএসএস টেস্ট মনে করেন যে আপনি অসুস্থ হলে অবশ্যই এনএসএস টেস্ট করাবেন। সো নর্মালি বেটার হচ্ছে যে আপনি প্রাইভেট টেস্ট করাবেন। এটা হচ্ছে ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইটে বলা আছে, সো সেটাই আমি আপনাদেরকে হুবহু কপি আকারে বললাম। ওকে, এরপরে কোয়ারেন্টাইন রিকোয়ারমেন্ট, সেটা আপনারা ডেফিনেটলি মিনিস্ট্রি অফ হেলথ ওয়েবসাইট চেক করে নেবেন যে আসলে আপনি যেখানে যাচ্ছেন সেটা অবশ্যই আপনাকে ওই কান্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশন দেখতে হবে, এবং আপনি ফিরে আসার সময় আপনাকে কোয়ারেন্টাইন করতে হবে কিনা, এই আম্বার এবং রেড লিস্টের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং সেই সঙ্গে আপনি যখন ইন্ডিয়াতে আপনি ট্রাভেল করবেন, তাদের একটা অ্যাপস আছে, সেটা ডাউনলোড করে নিতে হবে, আরোগ্য সেতু অ্যাপস, আরোগ্য সেতু অ্যাপ। এই জিনিসটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, কারণ এই ডেটা কালেকশনের পুরো ব্যাপারটা এইখান থেকে আপনি পেয়ে যাবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট। আর বিশেষ করে হচ্ছে যে যখন আপনি টেস্টিং অন ডিপার্চার যেটা বোঝায়, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো কারণে করোনা ভাইরাসের কোনো সিমটমস আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ট্রাভেল করতে পারবেন না। নর্মালি মনে করেন আপনাকে আইসোলেটেড করতে হবে, সেলফ আইসোলেটেড হতে হবে, এবং পরে আপনাকে ট্রাভেল করতে হবে। এবং এই যে হেলথ কেয়ারের যে মনে করেন এডিশনাল স্ক্রিনিংয়ের যে মেজারটা, এটা আপনাকে সাপোর্ট দিতে হবে, অর্থাৎ আপনি সবগুলো বিষয় আপনি কমপ্লাই করবেন। এরপরে চলে আসি হচ্ছে আপনি মনে করেন যে একটা সঠিক ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসছেন, কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনার ভিসাটা এক্সটেনশন করা দরকার। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ইন্ডিয়ার যে এফআরও অফিস সেইখানে আপনাকে রেজিস্ট্রি করতে হবে, অর্থাৎ FROO, হ্যাঁ, ফরেন রেজিস্ট্রার অফিস। এইখান থেকে আপনি হচ্ছেন নিজেই যাবতীয় কাজটা আপনি নিজে এখানে কোনো মিডলম্যান দরকার নেই, কোনো ট্রাভেল এজেন্সির কাছে দরকার নেই। নর্মালি আপনারা যারা ব্রিটিশ মনে করেন পাসপোর্ট হোল্ডার, আপনারা অনেক রিচ, অনেক ট্যালেন্টেড, সো আপনাদের কাছে যে ডিভাইসগুলো থাকে সেই ডিভাইসগুলো দিয়ে আপনারা নিজেরাই এটা অ্যাপ্লাই করতে পারবেন, খুবই সহজ এবং সহজ ইংরেজি ভাষায় লিপিবদ্ধ। সো আমি কোনো এখানে কোনো সমস্যা হয়তো আপনাদের হবে না। পাশাপাশি হচ্ছে যে যারা আপনারা হচ্ছেন OCI কার্ডধারী, অর্থাৎ ওভারসিজ সিটিজেন ইন্ডিয়ান, এই কার্ডটা যাদের কাছে আছে তাদের আসলে ট্রাভেল করতে কোনো বাধা নেই। যারা আপনারা পশ্চিমবাংলা কিংবা হচ্ছে মনে করেন বিহার বা আসামের যারা বাংলা ভাষাভাষী আছেন, যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে তাতে বলছি, অর্থাৎ আপনাদের
আপনারা হচ্ছেন যারা ওসিআই কার্ড হোল্ডার, তারা হচ্ছেন আপনারা নির্বিঘ্নে আপনারা ট্রাভেল করতে পারছেন। হ্যাঁ, শুধু আপনি মাথায় রাখবেন যে আপনার ট্রাভেল এক্সপায়ারটা কবে হচ্ছে এই সম্পর্কে একটু জাস্ট সজাগ থাকলে হচ্ছে। এবং সেই সঙ্গে আপনারা যদি কোনো ইনফরমেশন লাগে সেটা এবারও ওয়েবসাইটে দেখে নিতে পারেন। হ্যাঁ, আগে যে আপনাদের স্টিকারের ব্যাপারটা ছিল ওগুলো এখন আর নাই, সো এই বিষয়ে আর আমি ডিটেলসে যাচ্ছি না। ওকে, স্পেশালি মনে করেন ইন্ডিয়ার এন্ট্রিটা, এটা আমি অনেক ফোকাস করব, কারণ এটা ফোকাস করার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই রং ভিসা নিয়ে কিংবা কোনো ভ্যালিড পারপাসে কিংবা হচ্ছে আপনার যে ডিউরেশন থাকা দরকার, দেখা গেছে আপনি সেই ডিউরেশনটা নিয়ে আপনি ইন্ডিয়াতে আসেন না, কিংবা একটা রং ভিসা নিয়ে আসছেন, এরকম কোনো বিষয় যদি ঘটে তাহলে আপনাকে এন্ট্রি রিফিউজ করতে পারে। আপনি মনে করেন যে ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারেন, আপনি ডিপোর্টেড হতে পারেন, আপনি মনে করেন যে পরবর্তীতে যে আপনি এন্ট্রি নেবেন সেটা আপনি আর নাও নিতে পারতে পারেন। এই বিষয়গুলো টোটাল ইনফরমেশনগুলো ইন্ডিয়ান হাই কমিশন ওয়েবসাইট, ইন্ডিয়ান ইমিগ্রেশন ব্যুরো ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে, আমি নিচে মনে করেন ইউটিউবের ডিসক্রিপশন ভিডিওতে দিয়ে দিব, আপনারা সেটা দেখে নেবেন। আর যদি আপনাদের বিধায় কোনো সংশয় থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা ডেফিনেটলি মনে করেন আমি যে আমাদের থাম্বনেইলে দুটো নাম্বার থাকবে এবং আমি সেই নাম্বার দুটি শেষে বলে দিচ্ছি, এখনও বলছি 01729142677, আরেকটি নাম্বার বলছি 01616838384। এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে কোনো বিষয়ে যদি জানার থাকে ডেফিনেটলি আপনারা ইউ ক্যান কল আস, ইউ ক্যান হোয়াটসঅ্যাপ আস, মেনি থিংস ইউ ক্যান ডু। আর নাম্বারগুলো অত্যন্ত বোল্ড আকারে লেখা থাকে, ইজিলি আপনারা খুঁজে পাবেন। সো দ্যাট মিনস হচ্ছে যে আপনি যে কোনো ভিসা নিয়ে ইন্ডিয়া ট্রাভেল করার আগে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এবং আপনি যে কারেক্ট ভিসাটা নিয়ে ইন্ডিয়াতে ট্রাভেল করছেন এবং এই ব্যাপারটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর যেহেতু এই মুহূর্তে আপনি ব্রিটিশ পাসপোর্টধারী হোল্ডার হওয়ার পরও আপনি ই ভিসাটা অ্যাভেল করতে পারছেন না, কারণ এটা এখনও চালু হয়নি। আমি শিওর যে এটা সুন চালু হয়ে যাবে, কারণ প্যান্ডেমিকটা অনেকটাই নিয়ন্ত্রণে, অনেকেই এটা ভ্যাকসিনেটেড হয়ে যাওয়ার পরে এটা নিয়ন্ত্রণে চলে আসছে। আর আপনি নিশ্চয়ই জানেন যে এই প্যান্ডেমিকের সময় ট্রাভেল করতে হলে আপনাকে অবশ্যই দুটো ডোজ টিকা দেওয়া থাকতে হবে। এবং মাথায় রাখবেন যে আপনি ইন্ডিয়া ট্রাভেল করতে হলে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু টিকার যে লিস্ট, মানে অ্যাকসেপ্টেড টিকা লিস্ট, সেখানে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনিকা আছে। সো আপনারা যারা ইউকে থেকে আসবেন তাদের কোনো সমস্যা হওয়ার কথা না, এবং ইউরোপ, ইউকে থেকে যেখান থেকে আসেন এই বিষয়গুলো আপনারা আগে থেকেই দেখবেন, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। সো এরপরে আমরা চলে যাই হচ্ছে যে যখনই আপনি ইন্ডিয়াতে, তখনই আপনি হচ্ছেন যে আপনার ভিসা এক্সটেনশন, ভিসা মনে করেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন, হোয়াটএভার ইট ইজ, আপনি আপনার নিয়ারেস্ট কনসুলেট বা এম্বাসি বা হাই কমিশনে যোগাযোগ করবেন, আর পাশাপাশি এপার অফিসের সঙ্গে যোগাযোগ করলে এই জিনিসটা রিজলভ হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কোনো হেল্প লাগে, মনে করেন আমার সঙ্গে কনসাল্ট করতে চান বা আমার সঙ্গে আলাপ করতে চান, আপনারা ডেফিনেটলি আমার সঙ্গে আলাপ করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যারা হচ্ছেন আপনারা পাকিস্তানি মনে করেন অরিজিন, হ্যাঁ, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। যাদের হচ্ছে দুটা পাসপোর্টই আছে তাদেরকে অবশ্যই পাকিস্তানি পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। সো এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। হ্যাঁ, আর যারা হচ্ছে পাকিস্তানি পাসপোর্ট সারেন্ডার করে দিচ্ছেন শুধুমাত্র ব্রিটিশ পাসপোর্ট, তাদেরও অনেক সময় লাগে, একটা কমপ্লেক্স বিষয়, এটা নিয়ে আমি আরেকটা ডিফারেন্ট ভিডিও করব। তারপরে হচ্ছে আরেকটা খুবই সিরিয়াস বিষয়, এটা আসলে যারা আপনারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার বা ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার তাদের জন্য এই ভুলটা হওয়া খুবই স্বাভাবিক। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনারা যখন ট্রাভেল করেন জাস্ট পাসপোর্টটা নিয়ে একটা টিকিট কেটে দ্রুত মনে এয়ারপোর্টে চলে যান, কারণ আপনাদের পৃথিবীর বেশিরভাগ দেশে কোথাও ভিসা লাগে না। সো এই বা ইভেন পাসপোর্টের মেয়াদ না থাকলেও আপনারা অনেক জায়গায় হচ্ছেন আপনাদের ব্রিটিশ পাসপোর্টের মনে করেন ভ্যালুর কারণে আপনাদের ট্রাভেল করা, নির্বিঘ্নে ট্রাভেল করতে পারেন। কিন্তু দুঃখজনক হচ্ছে আপনি যদি ইন্ডিয়াতে ট্রাভেল করতে চান আর আপনার পাসপোর্টের ভ্যালিডিটি যদি এন্ট্রি বিফোর এন্ট্রি আপনার যে 180 6 মান্থ ভ্যালিডিটি না থাকে, আপনি ইন্ডিয়াতে এন্ট্রি নিতে পারবেন না। এটা খুবই অদ্ভুত একটা বিষয়, বাট এটাই হচ্ছে ট্রু। আপনাকে ডেফিনেটলি এই জিনিসটা কমপ্লাই করতে হবে, আপনাকে এটা মেনে নিতে হবে। হ্যাঁ, সো বিফোর ট্রাভেল টু ইন্ডিয়া ইউ মাস্ট চেক ইউর পাসপোর্ট যে আপনার পাসপোর্টে 6 মাস মেয়াদ আছে কিনা, মানে যেই ডেটে আপনি এন্ট্রি করবেন সেই ডেট থেকে 6 মাস আছে কিনা। সো আমি আশা করছি আমি ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পারছি। আর একটা বিষয় হচ্ছে যে এখন পৃথিবীর মোস্ট অফ দ্য দেশই হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট। সো ইন্ডিয়াতে আপনাকে যেতে হলে অবশ্যই মেশিন রিডেবল পাসপোর্ট হতে হবে, নতুবা তারা আপনার এন্ট্রি রিফিউজ করতে পারে। আর আপনার পাসপোর্টে যাতে দুটা ব্ল্যাঙ্ক পেজ থাকে যেখানে তারা স্টিকার দিতে পারে, এন্ট্রি বা এক্সিট যাতে দিতে পারে। সো পাসপোর্টে দুটা ব্ল্যাঙ্ক পেজ এটা নেসেসারি, এটা ইন্ডিয়ান মনে করেন যে এন্ট্রি রিকোয়ারমেন্টস। সো এটা হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে
অনেক সময় এয়ারপোর্ট ট্যাক্সের ব্যাপারটা টিকিটের সাথে ইনক্লুডেড থাকে। যদি কোনো কারণে এয়ারপোর্ট ট্যাক্সটা টিকিটের সাথে না থাকে, সেক্ষেত্রে আপনি 1000 রুপির মতো ওই যেখানে আপনি মনে করেন যে অ্যারাইভাল হয়েছেন ওইখানেই কোনো একটা কাউন্টারে আপনি 1000 রুপি পে করতে পারেন বা পে করতে হতে পারে। সো এই বিষয়টাও মাথায় রাখতে হবে, এয়ারপোর্ট ট্যাক্স নামে একটা বিষয় আছে। এরপরে হচ্ছে আপনি যদি মনে করেন পাকিস্তান, ইসরায়েল, কেনিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, আফগানিস্তান, হ্যাঁ, সোমালিয়া রিসেন্ট আপনি মনে করেন যে ট্রাভেল করে থাকেন, হ্যাঁ, মনে করেন আপনি ব্রিটিশ সিটিজেন কিন্তু এটা আপনি রিসেন্ট ট্রাভেল করছেন, সেক্ষেত্রে পোলিও ভ্যাকসিনেশনের একটা ব্যাপার চলে আসতে পারে। এটা আপনি বিফোর ইউ ট্রাভেল মনে করেন ইন্ডিয়া, ইউ মাস্ট চেক উইথ মনে করেন যে আপনার নিয়ারেস্ট মনে করেন যে এম্বাসি বা কনসুলেট বা হাই কমিশন। সো এই বিষয়গুলো আপনাকে মাস্ট চেক করতে হবে, নতুবা আপনাকে বাড়তি ঝামেলা নিতে হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন। সো এই সার্টিফিকেটটা অনেক সময় জরুরি হয়ে পড়ে, কারণ আপনি দেখা গেছে যে হয়তো ইউকের জন্য এটা নাও লাগতে পারে, বাট আপনি রিসেন্টলি কোনো কান্ট্রি ভিজিট করে আসছেন যেখানে আপনি একটা শর্ট ডিউরেশন ছিলেন বা লং ডিউরেশন ছিলেন, এই কারণে আপনার এই ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা অনেক সময় ম্যান্ডেটরি হয়ে পড়তে পারে। ইন্ডিয়া এই বিষয়গুলো অত্যন্ত রিস্ট্রিক্টেডভাবে দেখে, স্ট্রিক্টভাবে দেখে। সো আপনাকে এই বিষয়গুলো কমপ্লাই করতে হবে বিফোর ইউ ট্রাভেল টু ইন্ডিয়া। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অ্যাকোমোডেশন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন আপনি চাইলে একজন বন্ধুর বাসায় থাকবেন না, আপনি থাকতেই পারেন, হ্যাঁ, বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ব্যাপারটা ফরেনারদের জন্য তার যে সেফটি অ্যান্ড সিকিউরিটির যে বিষয়, সেক্ষেত্রে খুবই স্ট্রিক্ট। সেটা এরকম যে আপনি হচ্ছেন এফআরও রেজিস্টার্ড কোনো অ্যাকোমোডেশনই কেবলমাত্র থাকতে পারবেন, অর্থাৎ এফআরও অর্থাৎ এই ফরেন, হ্যাঁ, অফিস রেজিস্টার্ড কোনো অ্যাকোমোডেশনই আপনি থাকতে পারবেন, যেটা তারা মনিটরের মধ্যে রাখে, এখানে কতজন ফরেনার ছিল, কে ছিল, কবে কী ছিল, এই ডিটেলসগুলো তারা কালেক্ট করে এবং তাদের সেফটি মেজারমেন্ট বিষয়গুলো তারা দেখে। সো এই বিষয়গুলো আপনাকে মাস্ট মাথায় রাখতে হবে। এরপরে কিছু ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট, যেটা হচ্ছে আমরা ইটিডি বলি, এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই লাগে না, তারপরেও আপনি যদি এই বিষয়ে মনে করেন কোনো জিজ্ঞাসা থাকে আমি এটা পরে কাভার করব। আরেকটা বিষয় আমি বলছি যে ওসিআই কার্ড যারা হোল্ডার, যারা মনে করেন ডুয়েল সিটিজেন ইন ইন্ডিয়া, মনে করেন ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, ব্রিটিশ সিটিজেন উইথ মনে করেন ওসিআই কার্ড, তারা ইজিলি ট্রাভেল করতে পারবেন। আগের যে ঝুঁকি ঝামেলাটা ছিল সেটা আর নাই। আমি এই ক্ষেত্রে একটা বিষয় মনে করেন খুবই উল্লেখযোগ্যভাবে বলতে চাই, যারা আপনার ইন্ডিয়া ট্রাভেল করতে চান, বিশেষ করে ওয়েদারের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের আমি রিকোয়েস্ট করবো জুন থেকে অক্টোবর, এটা মনসুন সিজন, এই সময় ট্রাভেল না করতে, কারণ এই সময় হচ্ছে ল্যান্ডস্লাইডিং, ফ্লাড, তারপরে মনে করেন যে এরকম বহু হ্যাজার্ড করতে থাকে। সো বেটার হচ্ছে এই সময় ট্রাভেল না করা। আর পাশাপাশি ইন্ডিয়াতে হচ্ছে আপনি লোকাল নিউজগুলোর দিকে চোখ রাখতে হবে, এই জন্য যে ইন্ডিয়াতে দেখা গেছে যে অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট কিংবা মনে করেন কৃষক আন্দোলন, হ্যাঁ, এরকম কিছু ঘটনা ঘটতেই থাকে। এবং ইভেন কোনো কারণ কাশ্মীর নিয়ে কোনো একটা ইস্যু, মানে এরকম আপনি যে টেরিটরিগুলো মনে করেন বেশিরভাগ বাংলাদেশি যারা বাংলা ভাষাভাষী, তারা হচ্ছে জম্মু কাশ্মীর এই জায়গাগুলোতেই যেতে চায়, হ্যাঁ। সো যেগুলো একটু মনে করেন যে পাহাড়ি ল্যান্ড, যেখানে বরফ পড়ে বা ঝর্ণা আছে, এই ল্যান্ডগুলোর প্রতি একটা আলাদা উইকনেস কাজ করে আমাদের। সো এই জায়গাগুলো যেহেতু হচ্ছে জম্মু কাশ্মীরগুলো অনেক উপরে, হ্যাঁ, সো আপনাকে মাথায় রাখতে হবে এই সমস্ত টেরিটরির ব্যাপারে আগে থেকে ইনফরমেশন নিতে হবে আসলে এটা ট্রাভেল করা যায় কিনা। আর যেহেতু আমি মনসুন সিজনে অর্থাৎ রেনি সিজনে আমি আপনাদেরকে বলবো যে এই সমস্ত উঁচু এরিয়ায় ট্রাভেল না করতে, কারণ ল্যান্ডস্লাইডিং সিরিয়াসলি ইন্ডিয়াতে এটা বহু লোক প্রতি বছর হচ্ছে মনে করেন যে তারা মারা যায় এই ল্যান্ডস্লাইডিংয়ের জন্য। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে ইভেন আপনি উইন্টারে যখন ট্রাভেল করবেন তখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি বিশেষ করে নর্থ পার্টটা, বিশেষ করে দিল্লির আশেপাশের যে জায়গাগুলো, সেখানে প্রচুর পরিমাণে এয়ার পলিউশন হয় এবং পুরো মানে মনে করেন কিচ্ছু দেখা যায় না, হ্যাঁ, এবং শ্বাস প্রশ্বাসে অত্যন্ত কষ্ট হয়। সো আপনাকে মাথায় রাখতে হবে যে এই সময় ট্রাভেল করলে, এই উইন্টারের সময়, অর্থাৎ এই দিল্লির এই পার্টটা, এই জায়গাটুকু মনে করেন যে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, হ্যাঁ। আপনি যে পারপাসে আসতেছেন আপনার ট্রাভেলটা যাতে এই জায়গাগুলোকে আপনি স্কিপ করে যেতে পারেন। সো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। পরিশেষে আমার এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আমি আসলে মানে ভিডিওটি যেভাবে ন্যারেট করতেছিলাম এটা আসলে এতটা কারো সময় হবে কিনা ভিডিওটি দেখার আমি জানি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ভিডিও লম্বা হওয়ার কারণে। তবে আমি জোর দিয়ে বলতে পারি যারা আপনারা বাংলা ভাষাভাষী এবং যারা হচ্ছেন আমাদের বাংলাদেশি ভাই বোনেরা, হ্যাঁ, ব্রিটিশ পাসপোর্ট বা ইউরোপিয়ান পাসপোর্ট ক্যারি করেন, ইউরোপ থেকে অনেক দেশেই আপনি ইন্ডিয়াতে আসতে পারবেন, ই ভিসা নিতে পারবেন, কিন্তু ব্রিটেন থেকে না, এটা একেবারে সুনিশ্চিত যতক্ষণ পর্যন্ত না এটা এই বারটা হচ্ছে লিফটেড না হচ্ছে। তো বন্ধুরা, আশা করি ভাইরা বোনেরা আমার এই ভিডিওটি আপনারা মনে করেন যে দেখবেন এবং কমেন্টস করবেন যদি কোনো বিষয়ে হেল্প করতে পারি। আরেকটা বিষয় স্পষ্ট করে বলে দিই, আপনারা ব্রিটেন থেকে সরাসরি ইন্ডিয়া যান, টিকিট লাগুক, হোটেল লাগুক, আপনাদের মনে করেন যে ট্রান্সফার লাগুক, মাইক্রো লাগুক, গাড়ি লাগুক,
অথবা আপনারা কেউ ঢাকা থেকে সরাসরি ইউকে থেকে সরাসরি ঢাকা আসতে চান কিংবা সিলেট আসতে চান, যত ধরনের সাপোর্ট আপনাদের দরকার আপনি নির্বিঘ্নে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আপনি সুনিশ্চিত থাকতে পারেন যে আপনি এই সাপোর্টটুকু, মনে করেন আমাকে যদি আপনাদের কেউ চেনে তো চিনবো, যেহেতু আমি দীর্ঘদিন ইউকেতে ছিলাম। আর যদি কেউ না চেনেন আপনিও আমার সঙ্গে আলাপ করে এটা ঠিক করে নিতে পারেন। আর যারা আপনারা সরাসরি ইন্ডিয়া যেতে চান, আমাদের ওইখানে সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, আপনি ওখানে থাকা, ট্যুর করা, ট্রাভেল করা, ঠিক আছে। এতে সুবিধাটা কি যে আপনি একটা রেফারেন্সে একটা সেফটি বলয়ের মধ্যে দিয়ে আপনি গেলেন, হ্যাঁ। আর আমি খায়রুল হাসান, আমাকে যারা চেনেন তো চেনেন, আর যারা না চেনেন তারা আশা করি আপনাদের সঙ্গে পরিচয় হলে ভালো লাগবে। এবং এই ট্যুর সংক্রান্ত মনে করেন যে কোনো বিষয়, শুধু ইন্ডিয়া না, আপনারা যারা ইউরোপে থাকেন কিংবা ইউকেতে থাকেন, আয়ারল্যান্ডে থাকেন, হ্যাঁ, তারা যদি কেউ মনে করেন যে মালয়েশিয়া যেতে চান, থাইল্যান্ড যেতে চান, দুবাই যেতে চান, যে কোনো জায়গায় আপনার টিকিট থেকে শুরু করে টিকিট চিপ হওয়া এবং মনে করেন যে আপনার মানি সিকিউরিটি পাওয়া, এভরিথিং আমি খায়রুল হাসান এবং সোহেলি সুলতানা আমাদের এই এজেন্সি থেকে আপনাদেরকে প্রোভাইড করব। আমি আশা করি যে আপনারা আমাদের সার্ভিসে অত্যন্ত হ্যাপি হবেন। আর আমাদের সঙ্গে যোগাযোগের যে দুটো হটলাইন নাম্বার, সেটা আমি আরেকবার বলছি, 01729142677। আরেকটি নাম্বার বলছি 01616838384। দুটি নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলেই অনায়াসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর দুটি নাম্বারই বড় করে থামলাইনে দেওয়া থাকবে, সো আপনারা নাম্বার নিয়ে আশা করি আপনাদের যে জিজ্ঞাসা এটা থাকবে না। আপনারা ভালো থাকবেন, এই প্যান্ডেমিকের মধ্যে সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আমি আমার এই লম্বা ভিডিওটি শেষ করছি। আশা করি কম